আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে নেপালের দ্বিতীয় দিনের ট্যুর আজকে আমাদের জার্নি হবে নেপালের পোখারাতে। পোখারাটা হচ্ছিল যে নেপালের অ্যাজ লাইক আমি যদি বলি থাইল্যান্ডের একদম যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু আমি শুনেছি সেখানে পাওয়া যায়। হোপফুলি ওখানে গেলে আমরা ওই বিষয়টা খেয়াল করব আসলে কতটুকু ফিল পাওয়া যায়। যাই হোক, আমরা সকালবেলায় ভোরে একদম 6:30টার দিকে রওনা দিয়েছি আমাদের হোটেল থেকে। যখন আমরা বের হলাম, রাস্তার দুপাশের যে শৃঙ্খলাটা, ওদের আইন শৃঙ্খলাটা খুবই অসাধারণ দেখেছি। কখনোই তারা অপ্রয়োজনীয়ভাবে হর্ন তো বাজায় না, এছাড়া ট্রাফিক সিগন্যালগুলো ওরা খুবই কন্ট্রোল করে। সকালবেলা আমরা যখন রওনা দিই তখন একদম আমরা নাস্তা না করেই বের হয়েছিলাম। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা রাস্তার মধ্যেই কোথাও না কোথাও আমরা নাস্তা করে বের হবে। এরপরে আমরা যখন পোখারাতে যাচ্ছিলাম, এখানে একটা স্পট আছে, সেটা হচ্ছিল যে ক্যাবল কার। ওকে, আজকে আমরা এখানে ক্যাবল কারে উঠবো। এই পাশে আমাদের শ্রদ্ধেয় দাদা, এ পাশে আমার বড় ভাই সবুজ ভাই আছেন, এ পাশে আমাদের ইমরান ভাই আছে। আমরা যখন টিকিট কাউন্টারে আছি, টিকিট কাউন্টারে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সেটা হচ্ছিল যে যারা এশিয়ার বাইরে তারা হচ্ছিল $10 করে এখান থেকে টিকিট কাটতে হয়, আর যারা এশিয়ার ভিতরে আছেন ওরা বেসিক্যালি ওখানে দেখলাম যে ইন্ডিয়ান যে রুপিটা আছে সেটাকে খুব বেশি একটা প্রাধান্য দেয়। তো তাদের রুপি অনুযায়ী এখানে প্রায় মেবি 200 এক একজন $10 করে যা আসে আর কি, সরি 200 না, আরও বেশি হবে, $10 করে যা আসে ওইখানকার রুপিয়াতে তা আমাদেরকে পে করতে হয়েছে। আমরা টোটালি 6 জন ছিলাম। এর মধ্যে আমার বড় ভাই হঠাৎ করে দাঁড়িয়ে গেল। বড় ভাই তো খুব রাগান্বিত মনে হলো যে কী ব্যাপার, আসতেছো না কেন। ওকে, আসলে আমরা যে সময়টাতে গিয়েছিলাম খুব তাড়াহুড়া করতে হয়েছিল আমাদের, তার কারণ হচ্ছিল যে কেবল কারের একদম লাস্ট যে ট্রিপটা ছিল, এই লাস্ট ট্রিপটা কিন্তু আমরা পৌঁছায় ওইখানে, আমাদেরকে ওইখানকার লাস্ট সময়টা হচ্ছিল 12:30টায়। 12:30টার পরে কিন্তু আর এখান থেকে যাওয়ার যে ইয়েটা আছে, ট্রিপটা আছে, সেটা কিন্তু স্টপ হয়ে যায় একদম ওই পারে গিয়ে। তারপরে গিয়ে যখন ওইখানে অবশ্য ঘোরারও জায়গা আছে, সব কিছু আছে, বাট আমরা তখন বুঝতে পারি না যে কী ব্যাপার, 12:30টা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই পাশে কোথায় করবো, মানে ওই পাশটাতে গিয়ে তো টোটালি সারপ্রাইজড। ওকে, যাই হোক, আমরা তো তড়িঘড়ি করে টিকিট করলাম, এরপর আমরা এ পাশে কেবল কারে উঠবো। সবাই খুব এক্সাইটেড। আবার এক্সাইটেড এই কারণেই যে এই প্রথম আমি আমার লাইফের প্রথমে আমরা কেবল কারে উঠতে যাচ্ছি। আমার মনে হয় এখানকার যারা আছে শুধু আমাদের দাদা ছাড়া আর সবাই কিন্তু অ্যাট ফার্স্ট লাইফের ফার্স্টই এখনই জার্নি করবে এই কেবল কারে। ওকে, এটার এক্সপিরিয়েন্সটা ছিল যে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যে একটু ভয়ও কাজ করতেছিল, বাট সবাই খুব এক্সাইটেড এবং খুব এনজয় করেছিল। ওকে ফাইন, আমরা তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবার টিকিটগুলো শো করতেছে, এটা কোনো বিষয় না, সবাই খুব এক্সাইটেড এখানকার যারা আছে। তবে আমরা একটা জিনিস বলে রাখি, আমাদের এই একটা কেবল কারের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছিল 6 জন করে। যেহেতু আমরা 6 জন ছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের একটা টিম আমরা গিয়েছিলাম, সে কারণে আমরা পুরো একটা কেবল কারে কিন্তু আমরা সবাই কিন্তু চড়তে পেরেছি। এখন এই পাশটা থেকে যে টিকিটগুলো ওরা দিয়েছিল, প্রত্যেকটা টিকিটে একটা করে, এই পাশে একটা টিকিট ওরা ছিদ্র করে দেয়, আবার ওই পাশ থেকে যখন চলে আসবে তখন একটা জাস্ট এরকমভাবে পাঞ্চ করে দেয়। এখন আমরা যে যার মতো করে লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানকার যে কর্তব্যরত সিকিউরিটি গার্ড ছিলেন তাদেরকে আমরা বিষয়টা অবহিত করি যে আমরা অ্যাটলিস্ট 6 জন আছি, আমরা একটা কেবল কারে আমরা সবাই এখানে জায়গা হয়ে যাবে। আশা করতেছি আপনারা আমাদেরকে বিষয়টা ম্যানেজ করে দিবেন। এই বিষয়গুলো যদি আপনারা খুলে বলেন, যদি টিমমেট যান তাহলে টিমমেটগুলো আপনারা যদি ওইভাবে ওদেরকে খুলে বলেন, ওরা কিন্তু একটা কেবল কারে আপনাদেরকে জায়গা করে দিবে। আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ এই একটা বিষয় খেয়াল রাখবেন যে ক্রমান্বয়ে কিন্তু এই কেবল কারগুলো কিন্তু থেমে থাকবে না, জাস্ট এই পাশটাতে এসে কিছুটা স্লো হবে, মানে মানুষ ওঠার জন্য যেটুকু সময় লাগে ওইটুকু সময় কিন্তু আপনাদেরকে দিবে। হ্যাঁ, কারণ এই যে দেখেন একটার পর একটা কেবল কার কিন্তু আসতেছে, কেউ নামতেছে, আবার একটা গ্রুপ নামবে, একটা গ্রুপ উঠবে। তো যেটুকু সময় লাগবে ঠিক ওইটুকু সময় কিন্তু ওরা দিয়ে দেয়, কারণ এগুলো হচ্ছিল যে ক্রমান্বয়ে সে ঘুরতে থাকে, একটা ঘূর্ণায়মান। হ্যাঁ,
এইটা এই পাশ থেকে ওই পাশে যাবে, ওই পাশেও গিয়েও কিন্তু ঠিক সেম সময়টাই কিন্তু নেবে। অতএব এখানে একটু চেষ্টা করবেন যারা এইখানটাতে আসবেন, মানে ওঠার সময় একটু প্রস্তুতি নিয়েই থাকবেন, আবার যারা নামবেন তারা কিন্তু প্রস্তুতি নিয়েই থাকে খুব দ্রুত এখান থেকে আউট হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এখন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যারা নামতেছেন, প্রথমে মনে করেছিলাম যে কী ব্যাপার, ওই পাশে কি কমলা বাগান আছে নাকি? ও মাই গড, ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই পাশটাতে কি পরিমাণ কমলা আমরা দেখেছি, সেটা আসলে বিশ্বাস করার মতো না। আমি একদম সারপ্রাইজ হয়েছিলাম। যাই হোক, আমাদের তন্ময়, জিয়া ভাই, আমাদের বড় ভাই, এ পাশে আমাদের দাদা আছেন, আমরা সবাই সিটে বসেছি। এখন আমাদের আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে দাদা আছেন ওনার অবশ্য কেবল কার ওঠার পর মাথা খুব গরম হয়ে গিয়েছিল, টুপি টুপি খুলে একদম বসে এখন, তার কারণ হচ্ছিল এত উপরে আমরা উঠতেছি, কত হাজার ফুট। ও মাই গড, এটা আসলে ওইখানকার জিপ যারা একবার ওইখানে গিয়েছেন বা ওইটার এক্সপিরিয়েন্স নিয়েছেন তারা ছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না। এখানে যতটা এক্সাইটেড থাকবেন তার চেয়েও বেশি যাদের হার্টের সমস্যা আছে, আমি আশা করতেছি, অনুরোধ থাকবে একদম বয়স্ক যারা আছে তাদেরকে এইখানে না চড়ানোটাই বেটার। বেসিক্যালি ওরা কিন্তু বলেই দেয় আপনার যারা হার্টের প্রবলেম আছে বা এই ধরনের কোনো আছে তারা দয়া করে কেবল কারে না ওঠাটাই তাদের জন্য বেটার। যদিও এটা সেফ, তারপরও এত ভয় লাগে একদম। এইখান আমরা যত উপরে উঠতেছি এত ভয়ঙ্কর অবস্থা। মানে ধরেন অ্যাটলিস্ট যদি আমরা 6 জনে 70 করেও যদি ধরি, মানে সে অলমোস্ট 500 কেজি করে সে কিন্তু ক্যারি করছে। যাই হোক, আমরা এই প্রান্ততে চলে আসলাম। প্রায় ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে অলমোস্ট 15 থেকে 20 মিনিট তো সময় নেই, কারণ পুরোটা পথ করতে যখনই আমরা খুব নিচের দিকে তাকালাম মনে হচ্ছে যে অসাধারণ একটা দৃশ্য, মানে এটা বলে বোঝানো যাচ্ছে না। যাই হোক, আমরা এক্সিট পয়েন্টে চলে আসছি। এই পাশে ওই পাশ থেকে এই পাশে এক্সিট পয়েন্টে চলে আসছি। এক্সিট পয়েন্টে যখন আসলাম এখানকার এসে তো এখানে যে একটা টোটাল একটা শহর, এটা এখানে এসে বুঝতে পারছি। জাস্ট এখানে এসে এখানকার যেই ওই পাশটাতে একটা আছে, মন্দির আছে, মন্দিরে অনেকে পুজো করার জন্য এখানকার যে তাদের পুজোর যে সরঞ্জামগুলো আছে তারা কিন্তু এই পাশ থেকে যেই দোকানগুলো আছে দোকানগুলো থেকে ওরা কিনে নেয়। আর যারা ঘুরতে আসছে যে পাশে খাবার আছে, কিছু খাবার এখানকার যে খাবারগুলো আছে, আমরা খুব যখন এই পাশে চলে আসি তখন কিন্তু ঘড়ির কাঁটায় তখন আমার ওইখানকার নেপালের প্রায় 1:30 থেকে 2টা বাজে, 1:30 হবে। তো আমরা সবাই একটু ক্ষুধার্ত ছিলাম, বাট এখানকার খাবারগুলো কেন জানি আমার খুব রুচিসম্মত লাগতেছিল না। যেমন এখানে দেখতে ভালো লাগে, এই যে এই পাশে আমরা একটা গোল বড় ধরনের একটা জিলাপির মতো, আসলে একটা জিলাপি না, এটা একটা পিঠা, ওইখানকার একটা জনপ্রিয় পিঠা, মিষ্টি অত বেশি না, খুবই কম, বাট আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। যে যার মতন খালি যেটুকু পারছে ওইটুকু খাবার খাইছি, বাট অতটা বেশি এনজয় করি না এখানে খাবারটা। এখানকার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু খুব উপভোগ করার মতন। দুপাশে খুব অনেকগুলো ইন্ডিয়ান দোকান থাকবে। আর আমার একটা জিনিস খেয়াল করেছি, এই নেপাল পুরো শহরটা আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ানরাই গ্রাস করে ফেলছে। ওকে ফাইন, এখন একটু এখানকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাই, দেখেন ওরা কিভাবে খাবারের জন্য মানুষকে আকৃষ্ট করে। মূলত এটা পর্যটকদেরকে আকর্ষণ করার জন্যে ওরা এভাবেই মানুষদেরকে ডাকে। যাই হোক, এই পাশে এসে দেখলাম যে কিছু অর্নামেন্টসের দোকান আছে, এরপরে ওদের পুজোর যে অনেক সরঞ্জামে অথবা এখানে যে গলার মালা এই ধরনের যেগুলো আছে সেগুলো আছে। এই এক পাশে দেখলাম যে এত কমলার দোকানে কমলার শাড়ি, আপনাদেরকে বলছিলাম না এখানে মনে হচ্ছিল যে আমার একটা কমলার মেলা বসছে। ও মাই গড,
যেটুকু চোখ গেছে ওই পাশটাতে শুধু কমলার মেলা, কমলার দোকান আর কমলার দোকান। এক একটা কমলার দোকানে দেখা যাচ্ছে যে কমলার কিলো কত করে কিলো জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে যে 100 রুপি করে সম্ভবত কিলো বলেছিল। বাট আমরা কিন্তু একদম এখান থেকে পরে একটু নিচে গিয়ে কমলা একটু দরদার করে কিনলেই কিন্তু দেখা যাচ্ছে যে অলমোস্ট আপনার 70 থেকে 80 রুপি যেগুলো আছে কমলা একটু বড় সাইজের, সেগুলো খাইতে কিন্তু একটু টেস্ট আছে। আচ্ছা, তাহলে বলে রাখি, এটা হচ্ছে যে মনোকামনা মন্দির। এই বেসিক্যালি এই ক্যাবল কারটা হচ্ছিল যে মনোকামনা ক্যাবল কার বলা হয়। এইখানেই এই মন্দিরটাতেই হচ্ছিল যে তাদের যারা আসে বেসিক্যালি ওনাদের মনের যে ভাষণা আছে, মনের যে কামনা আছে সেগুলো পূরণ হবে। সেগুলো পূরণ হওয়ার জন্যই আমি যেটুকু বুঝছি হয়তো ওই কামনা নিয়েই কিন্তু তারা এখানে এসে পুজো করে, যে তাদের মনের বাসনা কামনা যাই কিছু আছে এখানে এসে পুজো করলে তাদের এটা পূরণ হবে। যাই হোক, এই পাশটাতে এসে যখন আমি ভিউ দেখলাম, অস্থির একটা ভিউ আমি দেখতে পেরেছি। আমাদের যে হিমালয়ের যে দৃশ্যটা, হিমালয়ের যে উপরে যে প্রান্তটা, যেখানে বরফের প্রান্ত, ও মাই গড, জাস্ট ক্যাবল কার থেকে অস্থির একটা ভিউ দেখতে পেরেছি। আমাদের যে কলিগরা আছেন তারা সবাই খুবই এনজয় করেছেন বিষয়টা। আমরা মনোকামনা থেকে আবার নিচের দিকে আমরা ক্যাবল কারে করে আমরা ফিরে যাচ্ছিলাম। তো একটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা মনোকামনাতে যখন গিয়েছিলাম, এই যে একটা ডিস্টেন্স বা এটার যে উচ্চতা, অলমোস্ট আমি যেটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছিল যে প্রায় 3000 মিটার উপরে, যা 9000 ফিট উচ্চতায় এটাকে ধরা হয়েছে। এত উপরে আসলে, এত উপর থেকে চারপাশে যে দৃশ্যগুলো আছে, মনোরম দৃশ্যগুলো অসাধারণ। আর এই পাশে যে লেকটা দেখা যাচ্ছে, বেসিক্যালি লেকটা হচ্ছিল যে পাহাড়ের উপর থেকে যে পানিগুলো আসে, সেই পানিগুলো কিন্তু এই লেকের ধারেই কিন্তু এটার পাহাড়ের একদম পাশ দিয়ে ঘেঁষেই কিন্তু এই লেকটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখন নিচের দিকে এই মুহূর্তে কিছুক্ষণ পরে নেমে যাব। তো আমরা এই ক্যাবল কারের যে বিষয়টা আছে, ক্যাবল কারের বিষয়টা খুবই এনজয় করেছি। আমাদের যারা শ্রদ্ধেয় কলিগরা ছিলেন ওনারা সবাই খুব এনজয় করেছে। এক কথায় যে অসাধারণ, পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্যময়গুলো স্থানের মধ্যে আমি যদি বলি এইটাও একটা সৌন্দর্যময় স্থান বিবেচনা করা যায়, তা আসলে না বললেই নাই হবে। তো যাই হোক, আমরা যখন এখান থেকে নিচে নেমেছিলাম, উপরে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, নিচে যখন আসছি তখনও ঠান্ডা ছিল। তবে এখানকার ঠান্ডাগুলো এখনকার যে সিজনটা, ঠান্ডার সিজনটাতে আসলে এখানে প্রচুর ঠান্ডা পড়ে, ঠিক আছে। তো আমরা যখন নিচের দিকে নামছিলাম, এখানে অবশ্য আমাদের জিপটা আমরা ভাড়া করেছিলাম, যে একদম কাঠমান্ডু থেকে আমাদেরকে পোখরা নিয়ে যাবে, সেই ড্রাইভার কিন্তু অপেক্ষা করেছিলেন। আমি এই পাশটাতে এসে একটু ভিউটা নিচ্ছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে সাদা কালারের যে পিলারগুলো আছে সেগুলো কিন্তু একদম দূরে, যেই উপরে দেখা যাচ্ছে ঠিক ওই পর্যন্ত, যেটা 9000 ফিট উপরে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এক অসাধারণ একটা অ্যাডভেঞ্চার ছিল, বলাই চলে এটা একটা অ্যাডভেঞ্চার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সত্যি এখানকার যে সৌন্দর্যগুলো আছে, সৌন্দর্যগুলো যে বিস্ময়কর যে সৌন্দর্য, সেটা উপভোগ করার মতো। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এখানে না আসলে আপনারা মিস করবেন। যদি কখনো তৌফিক হয়, আমি মনে করবো যে অন্তত যদি নেপালে আসেন, কাঠমান্ডু থেকে যখন পোখরা যাবেন, পোখরা যাওয়ার আগে এই ক্যাবল কার যেটা আছে, এখানে দুইটা ক্যাবল কারের স্থান আছে। একটা ছিল যে মনোকামনা, আর একটা আছে ওই পাশটা, আমি এটার নামটা জানি না, কিন্তু আমরা যাইনি। এটাকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে একটা সুন্দর একটা পড়ার মতো একটা স্পট তৈরি করেছে ওরা, ভালোই লাগে। সামনের দিকে একটা ছিল, সুপার শপ ছিল। যাই হোক, আমরা ওই সুপার শপে কিছু আর তেমন একটা কিনে নিয়ে আমরা এরপরে রওনা দিয়েছি আবার পোখরার দিকে। পোখরা যাওয়ার সময় ঠিক আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে হিমালয়ের যে প্রান্তটা, অসাধারণ একটা দৃশ্য। রাস্তার পাশ দিয়ে ঘেসে যখন আমরা যাচ্ছিলাম, ও একদম সামনের দিকটাতে মনে হচ্ছিল মনে হয় আমরা এই হিমালয়ের খুব খুব কাছে চলে আসছি। আসলে যে
তা না, এখনও অনেক দূর বাকি আছে, যেটা এখান থেকে আমাদের অলমোস্ট প্রায় 3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে এখনও যেতে। সকালবেলায় ভোরে আমরা রওনা দিয়েছিলাম, যেহেতু আমরা এখানে প্রায় মনোকামাতে এখানে কেবল কারের এখানে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা গিয়েছিল, তার মানে এখানে একটা সময় আমাদের কিন্তু নষ্ট হয়েছে। যাই হোক, এইখানে আমরা যখন রাস্তার পাশ ধরে ঘেঁষে যাচ্ছিলাম, ঠিক দূর প্রান্তে একটা পাহাড় দেখতেছেন, সেটাও প্রায় 8,500 ফিট অথবা 9,000 ফিট উপরে গিয়েও আমরা কিন্তু সেখানে যেটা সানরাইজ ছিল, সূর্যোদয়, ওইটা কিন্তু দেখেছিলাম। ওটা আমি কিছুক্ষণ পরে দেখাবো ওই সিনটা। আমরা যেহেতু এখন পোখরার দিকে যাচ্ছি, পোখরার যে দৃশ্যগুলো আছে, আশেপাশে যে দৃশ্যগুলো, মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, আসলে সত্যি এগুলো যারা ফিজিক্যালি দেখেছেন বা ফিজিক্যালি দেখবেন, তারাই একমাত্র অনুভব করতে পারবেন এখানকার সৌন্দর্যগুলো। হয়তো সুদূরে যেতে গোসরে, নানা নয়নের নীরে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার পোখরাতে চলে আসছি। পোখরাতে আসার পরে এখানে একটা হালাল ফুড, পোখরা হালাল ফুড নামের একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছি। এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে, অবশ্যই মুসলিম রেস্টুরেন্ট অথবা হালাল খাবার যেগুলো পাওয়া যায় যেখানে যে রেস্টুরেন্টগুলোতে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে খাবেন। আর এখানকার যে ছোট রেস্টুরেন্ট আছে, সেটা ছিল হালাল খাবার রেস্টুরেন্টের লেখাই আছে পোখরা। তবে এখানকার যে শেফ আছে, অসাধারণ, ওরা ওদের যে রান্নাগুলো আছে, ওদের এইগুলো আছে, খুবই ভালো লেগেছে। এবং এখানকার যে রেস্টুরেন্টের যে ম্যানেজারটা আছে, অথবা মালিক হতে পারে বা ম্যানেজার, এই ধরনের কিছু একটা হবে, যাই হোক, ও কিন্তু অত্যন্ত খুবই ভালো ছিল। পোখরাতে আসলে আপনাদেরকে অনুরোধ থাকবে, এই হোটেলটাতে এসে অন্তত এক বেলা খেয়ে যাবেন। অ্যাটলিস্ট এখানকার যে ভর্তা আইটেমগুলো করে, এখানকার যে ডাল, যে টাটকা ডাল বলে, ও মাই গড, এত স্বাদ, আসলে বোঝানোর মতন কোনো ভাষা নাই। এই মুহূর্তে আমরা অলরেডি খেতে বসেছি। অবশ্য এখানে খাবারটা অর্ডার দেওয়ার পরে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তার কারণ হচ্ছিল, এরা যাই কিছু খাবার আপনাকে পরিবেশন করবেন, সব কিছু কিন্তু তাজা থাকবে এবং ইনস্ট্যান্টলি আপনাকে কিন্তু খাবারগুলো মেক করে তারপরে আপনার সামনে দিবে। সব কিছু এখানকার ওভারঅল খাবারগুলো বা হোটেলের যে পরিবেশটা অসাধারণ ছিল। আসলে এটা যারা ওইখানে যাবেন এবং খাবেন, আপনাদের এখানকার যে টেস্টটা জাস্ট এখনও আমার মনে পড়ে। সবাই তো এমনিতেই অনেক দূর থেকে আমরা জার্নি করে গেছি, এবং এরপরে গিয়ে এত মজাদার খাবার, একদম ইচ্ছে মতন। আমার কলিগরা যারা আছেন, এরা সবাই খেয়েছেন। এই যে টমেটো ভর্তা আছে, এরপরে আমরা এই পাশে এটাও টমেটো ভর্তা ছিল, এরপরে বেগুন ভর্তা ছিল, আরও তারপরে এগুলো ছিল ফ্রাইড রাইস ছিল। এই ধরনের যে খাবারগুলো, অসাধারণ টেস্ট, যা ভালো লেগেছে এখানে। ও, আমি এখনও আমার খুব মনে পড়ে, আমরা মিস করি এই খাবারগুলো। আই হোপফুলি যে আমাদের যারা কলিগরা ছিলেন, তারা খুব মিস করবেন এখানকার খাবারগুলো। চলুন, খাবারের পার্ট শেষ করে যখন আমরা আবার রুমের দিকে যাব, তখন আপনাদেরকে এখানে অবশ্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় যে খাবারটা আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম, খাবারটা আবার খেয়ে কিন্তু আমরা আবার রুমে চলে গেছি। চলুন সামনের দিকে আগাই। আমাদের জিয়া ভাই কি বলে, জিয়া ভাই অনেক কিছুই বলতে চাচ্ছে, জিয়া ভাইয়ের কথাটা নাই শুনাই। আমাদের ফানিম্যান সারা ট্রিপটা উনি খুব আমাদেরকে মজা দিয়েছেন। এটা হচ্ছিল যে আমার পোখরাতে আমাদের রুমটা ছিল। তো যাই হোক, পোখরাতে আমরা এখন পৌঁছালাম, এখানে রাত্রি স্টে করি এবং মর্নিংয়ে কিন্তু আমরা সানরাইজ দেখার জন্য
আর আমাদের যার একটা সানরাইজ দেখার জন্য যে সাঙ্গারকোট, মেবি আমার সাঙ্গারকোট এরকম একটা জায়গা, হ্যাঁ সাঙ্গারকোট, ওইখানে চলে যাব ওইটা সানরাইজ দেখার জন্য। ভোর 5:30টায় আমরা ঘুম থেকে উঠে, আমার খেয়াল আছে এখনো, এই যে সাঙ্গারকোট, এখানে কিন্তু আমরা একদম উপরে উঠে গেছি। একটা কথা এখানে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এটার উপরে এবং এটা এই পাহাড়টার নিচে যে আবহাওয়ার যে আর্দ্রতা, আকাশ পাতাল ডিফারেন্স বস। তার কারণ হচ্ছিল নিচে যেটুকু ঠান্ডা অনুভব না হয়েছে, এটার উপরে উঠে আরও চরম ঠান্ডা আমার অনুভব হয়েছে। এবং এখানকার যে দৃশ্যটা, সুবহানাল্লাহ, এই যে উপরে একটা পাশে হিমালয়ের যে সাইডটা দেখা যাচ্ছে, ওইখানে সূর্যটা তখনও উদয় হয়নি, বাট ওই উপরের যে অংশটা, ওইখানে সূর্যের যে আলোটা পড়ছে, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছে আমার কাছ থেকে। আমাকে নিজেকে বিশ্বাস করতে আমার কষ্ট হয়েছে যে পৃথিবীতে সৃষ্টির যে এত মনোরম পরিবেশ বা এত সৌন্দর্য, আমি কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমার ওইখানকার যে কলিগরা ছিলেন, তবে একটা জিনিস, যতক্ষণে মোবাইল ধরে রেখেছে আমার হাতগুলো পুরো শরীর কাঁপতেছিল এখানকার অস্থির সৌন্দর্য দেখে, এবং এত প্রচুর ঠান্ডা পড়তেছিল, তারপরও চেষ্টা করতেছিলাম। ঠিক খেয়াল করলে দেখবেন ওই যে সূর্য মাত্র উঠতেছে, এই দৃশ্যটা, সুবহানাল্লাহ, আল্লাহ, আমি এখানে আমি বলতে পারতেছি, এখনো আমার শরীরটা শিউরে উঠতেছে। সূর্য ওঠার মুহূর্তটা কেমন ছিল সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমরা তাহলে একটু দেখি সূর্য উদয়ের যে সময়টা সেটা কেমন ছিল। সূর্যটা এখন বেশ বড়সড়ই দেখা যাচ্ছে। যাই হোক, আজকের দিনে পোখারা আমাদের লাস্ট দিন ছিল। এখান থেকে শেষ করেই কিন্তু আমরা যখন হোটেলে ফিরে গিয়েছি, হোটেল থেকে এখন ফেরার সময় আমাদের। এখানকার যে শহরের দৃশ্যটা, সত্যি পোখারার ওভারঅল যে দৃশ্যগুলো ছিল, পোখারার শহরটা অসাধারণ একটা শহর ছিল। খুবই মিস করব আমরা, এবং খুবই এনজয় করেছি আমরা এটা। আমাদের যারা কলিগরা ছিলেন ওরাও স্বীকার করেছে এখানকার অসাধারণ দৃশ্যগুলো দেখে। আমরা ভোর এখানে আবার দেখা যাচ্ছে 7টার সময় আমি আমাদের গাড়িওয়ালাকে বলে রেখেছিলাম, পরে আমরা বের হয়ে গিয়েছি। এই হচ্ছিল আমাদের 3 দিনের আমাদের নেপালে যে ট্রিপটা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন এখানে আমাদেরকে। তবে অনেক সময় ভয় লেগেছিল, কারণ এখানকার অনেকগুলো ডেঞ্জার পয়েন্ট রাস্তাগুলো ছিল। এখানকার দৃশ্যগুলো যেমন অসাধারণ ছিল। আমার বড় ভাই সকালবেলার নাস্তাগুলো নিয়ে আমরা গাড়িতে উঠছিলাম, তার কারণ হচ্ছিল যে আমাদের টার্গেট ছিল যে খুব দ্রুত ওইখানে কাঠমান্ডুতে পৌঁছে যাবো। কাঠমান্ডু থেকে আমরা, কারণ কাঠমান্ডু থেকে ওইখানে আমাদের সামান্য কিছু মার্কেট করার বাকি ছিল, তো এখানে আমরা পোখারা থেকে বিদায় হয়ে তখন রওনা দিয়েছিলাম। আর উপরে যে আপনার ছাদের মধ্যে যে আমাদের যে মালামালগুলো ছিল, লাগেজগুলো ছিল, ব্যাগেজগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা একদম ড্রাইভারকে বলেও উপরে কিন্তু নিয়ে নিয়েছে। ও একদম ছাদে খুব সুন্দর করে কিন্তু বেঁধেছে। কিন্তু এই হচ্ছিল যে আমাদের পোখারার একটা সেদিনকার একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পোখারা থেকে বিদায় হওয়ার সময়টুকু আমাদের সবারই খুব মন খারাপ ছিল। এই শহরটা সত্যি অনেক ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন এবং সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ ছিল। রাস্তায় আসার সময় একটা টি ব্রেক দিই, এবং এই রাস্তাতে আমাদের দেখা যাচ্ছে যে এখানেও আমাদের কমলার যে বাগানগুলো হয়তো বা আশেপাশে ছিল, তবু যদিও আমরা জিজ্ঞেস করেছিলাম প্রায় এখান থেকে 4 কিলোমিটার দূরে নাকি বাগানটা, কমলার বাগানটা ছিল। কমলা খাইতে খাইতে আমরা যাই হোক কাঠমান্ডুতে চলে আসছি। কাঠমান্ডুতে এসে আমরা আমাদের মার্কেট করে এরপরে রোম থেকে বের হয়ে গিয়েছি। আর সকালবেলা, কারণ আমাদের ফ্লাইট ওখানকার সময় 12:30টার সময় ছিল, আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই। আমরা সবাই খুবই এই ট্রিপটা এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এয়ারপোর্টে কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট রিটার্ন করবে।
আলহামদুলিল্লাহ এই সকল বিষয়গুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বিমানের ভিতরে সবাই বসে গেছি। আমাদের শ্রদ্ধা দাদা ঘুমিয়ে গিয়েছেন এর মধ্যে, কিছুক্ষণ পরে বিমান উড্ডয়ন করবে উপরের দিকে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।